মানুষের কারাগারে যাওয়ার কারণ কি? আর দারিদ্রতাই কি সবসময় অপরাধের কারণ? ফিলিপাইন, শাস্তি আর অবশেষে জেল। নকল পণ্যের বাজারে আছে। আপনি কি দারিদ্র সীমার নিচের স্তরের কথা শুনেছেন? একেবারে তলানিতে, দরিদ্রের চেয়েও দরিদ্র। দরিদ্রতার এই স্তর ফিলিপাইনের মতো পৃথিবীর আর কোথাও নেই। ফিলিপাইনে এগুলো হলো খাবারের উচ্ছিষ্ট। আজ ইউটিউবে প্রথমবারের মতো আমরা দারিদ্রতার পরিণতি খতিয়ে দেখব। এক বিছানায় 9 জন ঘুমাচ্ছে, যা অপরাধের দিকে নিয়ে যায়। আমরা শেষ পর্যন্ত ফিলিপাইনের সবচেয়ে জনাকীর্ণ কারাগারগুলিতে যাব, উত্তর থেকে দক্ষিণে। এমন সব গল্প ও গোপন তথ্য যা আগে কখনো অনলাইনে বলাই হয়নি। গ্যাং কারাগার থেকে নারী কারাগার পর্যন্ত, এটাই ফিলিপাইনের অন্ধকার দিক। সম্ভবত বিশ্বে এমন আরো অনেক বাস্তবতা আছে। এটা ম্যানিলা, ফিলিপাইনের রাজধানী, পৃথিবীর অন্যতম জনবহুল একটি শহর। আর এটা টন্ডো, এক দেশের ভেতর যেন আরেকটি দেশ। আমরা টন্ডোতে পৌঁছে গেছি। একসময় এই এলাকাটি ম্যানিলার রাজধানী ছিল। এখানে 70,000-এরও বেশি মানুষ বাস করে, প্রতি বর্গমিটারে গড়ে একজন ব্যক্তি। এটি ফিলিপাইনের অন্যতম দারিদ্র এলাকা, হয়তো সারা বিশ্বেও। এখানকার জীবন কেমন? ফিলিপাইনের দরিদ্রতা এতটাই ভয়াবহ যে হাজার হাজার মানুষের খাদ্যের প্রধান উৎস বাসি খাবার। খাবারটিকে বলা হয় প্যাক প্যাক। ফিলিপিনো ভাষায় এর অর্থ উচ্ছিষ্ট, যা ম্যাকডোনাল্ডস ও কেএফসি থেকে সংগ্রহ করা হয়। এই বাসি খাবারগুলো কেএফসি থেকে এসেছে। সেগুলোকে ধুয়ে আবার রান্না করে খুব কম দামে বিক্রি করা হয়। প্যাক মানে খাবারের উচ্ছিষ্ট। এগুলো ম্যাকডোনাল্ডস, জলিবি, কেএফসির মতো রেস্টুরেন্ট থেকে আসে। সত্যি? তো কাস্টমারদের রেখে যাওয়া মাংসগুলো ওরা আবর্জনা থেকে সংগ্রহ করে ওইখান থেকে। তারপর এটা ওগুলো খাবার? হ্যাঁ, এবং তারপর তারা সেগুলো পরিষ্কার করে, আবার ফ্রাই করে? হ্যাঁ, এই যে সত্যি এটা আবার ফ্রাই হয়? তারা প্রথমে ধুয়ে নেয়, তারপর 2-3 বার ধোয়ার পর ওরা ওভাবেই রান্না করে। এখানে রিসাইকেলড খাবার বিক্রি করা হয়, কোনো সিনেমা নয়, এটাই দৈনন্দিন বাস্তবতা। ভাই, এটা কি কেউ খাবে? হ্যাঁ, পরিবার প্রতি 30 পেসো। এটা $1-এরও কম। আচ্ছা, কতজন লোক এটা খায়? এখানকার প্রায় সবাই। 1000 হবে? হ্যাঁ কেন ভাই, ওরা কি এতই গরিব? হ্যাঁ, খাবারের দাম অনেক বেশি। তারা আবর্জনা থেকে আয় করছে? হ্যাঁ, তারা আবর্জনা থেকে আয় করে, আর তাদের বাইরের খাবার কোনো সামর্থ্য নেই। আসলে একদল লোক আছে যারা উচ্ছিষ্টগুলো সংগ্রহ করে, তারপর তারা সেগুলো তাদের কাছেই এখন বিক্রি করে। রেস্তোরাঁর দরজার বাইরে প্রতি রাতেই আপনি তাদের খুঁজে পাবেন, যারা উচ্ছিষ্ট সংগ্রহ করে টন্ডোতে আবারও বিক্রি করে। এটা দেখলে আপনার নিজেকে অনেক ভাগ্যবান মনে হবে। অবিশ্বাস্য। ভিড়টা দেখতে পাচ্ছেন? এরকম কয়টা দোকান আছে? অনেকগুলো আছে। এখানকার আবর্জনা শুধু বর্জ্য নয়, এটি আয়ের একটি উৎস। এই আবর্জনাগুলো আগে দেখানো সেই আবর্জনা স্তূপ থেকে এসেছে। এটা সংগ্রহের পর বিক্রি করে দেয়।
বিপুল সংখ্যক মানুষ এই কাজ করে। অনেকে আবর্জনার স্তূপের ভেতরেই বাস করে আর বিক্রিযোগ্য কিছু সংগ্রহ করে। বর্জ্যগুলো এখানে এনে বাজারে বিক্রি করা হয়। অনেকে আবর্জনা বিক্রি করেই বেঁচে আছে। প্লাস্টিক, কার্ডবোর্ড, ধাতু। তারা এখানে আবর্জনা বাছাই করে, তারপর বিক্রি করে। প্রতিবেদনে বলা হয়েছে যে এটাই হাজার হাজার মানুষের জীবিকার পথ, বর্জ্য ঘেঁটে জিনিসপত্র সংগ্রহ করা। তো তারা এটা আবর্জনা স্তূপ থেকে সংগ্রহ করে? হ্যাঁ, আবর্জনা থেকে, আর তারপর বিক্রি করে। কিন্তু তারা কেন এই কাজগুলো করে? এর কোনো একক কারণ নেই। ম্যানিলায় অভিবাসন, জীবনযাত্রার উচ্চ ব্যয়, শিক্ষার অভাব, সীমিত কর্মসংস্থান আর এই বর্জ্যকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি সম্পূর্ণ অর্থনীতি। টন্ডু বন্দরের কাছাকাছি একটি বিশাল আবর্জনার স্তূপ দ্বারা পরিবেষ্টিত। এটাও আবর্জনার স্তূপ থেকে এসেছে। এখানে 9 জন লোক ঘুমায়। কিভাবে? দেখুন কত লোক। হাই, তারা বেশ খুশি। উপরের তলায় আরো 9 জন লোক থাকে। এই কাঠের বারান্দা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। I wash my trays. I'm very busy. Come here in the top Divisoria because I'm busy. এই শহরটি এশিয়ার অন্য যে কোনো শহরের চেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এখনো এমন মানুষ আছে যারা প্রবৃদ্ধির কোনো সুফলই পাননি। সারা বিশ্বের দাতব্য সংস্থাগুলো এখানে সাহায্য করার চেষ্টা করছে। আমরা মাত্র ওগুলোর একটাতে এসেছি। ভিড় দেখেছেন? স্যার দুঃখিত। না 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 না, ভিডিও করা যাবে না, দুঃখিত। এখানকার গরিবরা ধনীদের কবরের উপরেই বাস করে ও ঘুমায়। হ্যাঁ, এটাই ম্যানিলা, রাজধানী শহর। ম্যানিলার উত্তর কবরস্থানে হাজার হাজার মানুষ মৃতদের মধ্যে বাস করে। বাই বাই। কেউ কেউ সমাধির ভেতর ঘুমায়, আবার কেউ কবরের উপরেই ঘর বানায়। এমন না যে তারা মৃতদের ভয় পায় না, বরং কবরস্থানের বাইরের জীবনযাত্রা তাদের সাধ্যের বাইরে। যেমন এখানকার কিছু লোক কবর পরিষ্কার করে জীবিকা নির্বাহ করে। তারা কবরগুলো পরিষ্কার করে আর এখানেই ঘুমায়। এখানে পুরো পরিবার একসাথে থাকে। দেখুন, একটা কবরের উপর ফুটবল খেলছে। অবিশ্বাস্য। এটা একটা কবর আর এটা মৃত ব্যক্তির ছবি। ম্যানিলার চরম দারিদ্রতার এটাই বাস্তবতা। আর এখান থেকেই অপরাধের সূত্রপাত শুরু। চরম দরিদ্রতা অপরাধ আর কারাবাসের দিকে ঠেলে দিতে পারে। আমি একজন ফিলিপিনো নাগরিক, আর ফিলিপিনো ড্রাইভিং লাইসেন্সও আছে। পাসপোর্ট পাওয়ার জন্য এখানে 5-10 বছর কাটায়নি, মাত্র 1.5 ঘন্টা। কিভাবে? অপরাধ। পুলিশ অন্তত 40 জনকে গ্রেপ্তার করেছে ম্যানিলার র্যাগটাতে, যারা জাল নথি তৈরিতে জড়িত।
আমরা ফিলিপাইনের কোনো এক গলিতে আছি। এখানে জাল নথিপত্রের একটি বাজার আছে। ড্রাইভিং লাইসেন্স, পিএইচডি বা আপনার কল্পনায় আসা যে কোনো নথি। ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট দুটোই। আচ্ছা, ওর সাথে যান। আমরা এখন এগুলো বানাবো। নিজেকে মৃত প্রমাণের জন্য মৃত্যুর সনদও পাবেন, আবার নতুন জাল আইডি কার্ড। এটি ভালো মানের, একদম আসল। আপলোড হবে না। ওকে, আপলোড হবে না। কোরিয়া ও তাইওয়ানের মতো পূর্ব এশীয় দেশগুলো থেকে বহু মানুষ এখানে স্থায়ী হয়েছে। অনেকেই পলাতক আসামি বা আইনের চোখে অপরাধী, কারণ এখানে তারা জাল নথিপত্রের মাধ্যমে পরিচয় বদলাতে পারে। তারা আত্মগোপনে নতুন জীবন শুরু করে। ভাই, আমি কি ফিলিপিনো পাসপোর্ট কিনতে পারি? হ্যাঁ। সত্যি? হ্যাঁ, ঠিকানা। ঠিকানা? আমার পরিচয় একদম বদলে ফেলবে। এটা ফিল্মের জন্য তাকে অনেক টাকা দিতে হয়েছে। ভাই ঠিক আছেন? হ্যাঁ, এটা। ভাই, আমি কি 5 বছর বয়স কমাতে পারি? Okay lang, okay. দেখুন কিভাবে পাসপোর্টের ছবি তুলছে। Kailan ka na? Sige, dapat. Dadali ko nga doon. Promise. মনে হচ্ছে মরা মানুষ। সুন্দর হয়েছে। এআই। আচ্ছা, আমি সিঙ্গেল। উনি কি ম্যানেজার? না, সে ম্যানেজার না। 1 ঘন্টা অপেক্ষা করব। মাত্র 1 ঘন্টায় আপনি ইচ্ছে মতো নথি জাল করতে পারেন, অস্তিত্বই মুছে ফেলতে পারেন। এর দাম 7,500 পেসো। আমি তাকে পাসপোর্টের জন্য $150 দেব। সব ধরনের সনদপত্র। ডাক্তারও হতে পারবো। হ্যাঁ। বন্ধুরা, গুরুত্বপূর্ণ সতর্কবাণী, এটা কখনোই করবেন না। এটা শুধু ভিডিওর উদ্দেশ্যে করা। এটা করলে আপনার জেল হতে পারে, দেশে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা জারি হবে। এরপর আমরা সেবুর দিকে রওনা হলাম। ম্যানিলার পর ফিলিপাইনের 3য় বৃহত্তম শহর। গ্রাম বনাঞ্চলের মধ্য দিয়ে কয়েক ঘন্টা গাড়ি চালিয়েছি অবৈধ বন্দুক প্রস্তুতকারকদের কাছে পৌঁছাতে। স্থানটি বনের গভীরে লুকানো। এই ব্যক্তি মাত্র 12 বছর বয়সে অস্ত্র তৈরি করা শুরু করে। এমন না যে সে বন্দুক ভালোবাসত, বরং দারিদ্রতা তার শৈশবের চেয়েও কঠিন ছিল। আজ তার বয়স 75 বছর, আর তিনি এখনো অগ্নেয়াস্ত্র তৈরি করেন। আপনি কখন এবং কেন বন্দুক তৈরি করা শুরু করেছিলেন? 12 বছর বয়স থেকে। একটি বন্দুক বানাতে কতদিন লাগে? একটি বানাতে 10 দিন সময় লাগে। এটা কি কাউকে মেরে ফেলতে পারে? এগুলোর কারণে ইতোমধ্যে অনেকেই মারা গেছেন। Hinay na kayo, na product. তো এখন আমি আসরটা কপি করতে পারি। ওগুলো সহ আপনি ধরা পড়লে কি হবে? ধরা পড়লে জরিমানা আর কারাদণ্ড দেওয়া হবে। 40,000 পেসো জামিন ধার্য করা হয়েছে। কারা আপনার কাছ থেকে অর্ডার করে স্যার? হ্যাঁ, তারা আমাদের কাছ থেকে সেগুলো সস্তায় কেনে, আর তারা সেগুলোর লাইসেন্স করিয়ে দেয়। যারা লাভবান হয় তারা আরামে জীবন কাটায়। কিছু ব্যবসায়ী তাদেরকে কম দামে নিয়োগ করেছে, তারপর ব্যবসায়ীরা সেটা নিয়ে নতুন মোড়কে বাজারে আসেন। ব্যবসায়ীরা কি এটি আইনসম্মতভাবে বিক্রি করছে? এখনো অবৈধ। এখনো অবৈধ? এটা অবৈধ কেন? কারণটা হলো যে কোনো প্রকৃত লাইসেন্স নেই। ব্যাপারটা হলো যে যাতে তারা কোনোভাবে ধরা না পড়ে যায়, আর সেজন্যই তাদের যোগাযোগ আছে।
আপনি এটা ছাড়া আর কি কি কাজ করেন? শুধু এটাই? শুধু এটাই, আমি কনস্ট্রাকশনে কাজ করতে চাই না। সে কবে থেকে এটা করছে? সে 13 বছর বয়সে এটা শিখেছিল, কারণ তার বাবা ও ভাইও এই কাজটাই করতো। আর এখন আমরা কারাগারগুলো দেখতে যাব। অপরাধের পর অনেকেই এখানে এসে পৌঁছায়। বিশ্বের অন্যতম জনাকীর্ণ কারাগার ব্যবস্থাগুলোর একটি। পরবর্তী পর্বে আপনি পৃথিবীর সবচেয়ে কঠোর আর জনাকীর্ণ কিছু কারাগার দেখতে পাবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব আর ভিডিওটি লাইক করুন। পরবর্তী পর্বের অপেক্ষায় থাকুন। আমার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ আছে। আমার 2 সন্তানকে মিস করি। মাদক। ধর্ষণ